স্যার ভিতরে ঢুকা কি দেখতে পারলেন? এরা কি কারণে আপনারে ডাকছিল স্যার? ভিতরে আর কোনো অবস্থা বাকি নেই জব্বার, সব কিছু ওনারা নিয়ন্ত্রণে নিয়ে ফেলাইছে। শামসু আর আইজি স্যার মিলা তো পুরো মামলাটাই একেবারে উল্টে ফেলে দিয়েছে। এখন তো সব দোষ বিজয়ের ঘাড়ে দিয়ে দিতেছে। এই নেতা উজয় নাকি সম্পূর্ণ নির্দোষ, তাই এরে চালান কইরা দিতে বলল। যত তাড়াতাড়ি সম্ভব ওরে চালান করে দিয়া বিজয়ের নামে চার্জশিট রেডি করতে বলছে। বলেন কি স্যার, এটা কিভাবে সম্ভব হয়? পাহাড়ের যত আকাম কুকাম হয় সবই তো এই অজয়ের নেতৃত্বেই হয়। আর এই বিজয় তো অজয়ের লোক হিসাবেই কাজ করে যাইছে এতদিন। আমরা তো তদন্ত করেও সেরকমই পাইছিলাম, কিন্তু ভিতরে হঠাৎ কি এমন সেট আপ করলো যে যাতে করে অজয় এখন সম্পূর্ণ নির্দোষ হয়ে গেল। এইসব বলে আর কোনো লাভ নাই জব্বার সাহেব, আমাদের চাইলে অনেকটাই ভুল হয়ে গেছে। আমাদের বিষয়টা আগেই জবানবন্দি রেকর্ড করার দরকার ছিল। শামসু এইখানে আইসাই পুরো বিষয়টা পাল্টে দিয়েছে। তবে এটা 100% নিশ্চিত যে এই অজয়ের কাছ থেকেই গোলা বারুদ নিয়া তোফায়েল সাহেবের জুট মিল এবং কাশেম টিভির ভবনে আক্রমণ করা হয়েছিল। আর এই সব কিছুর সাথেই শামসু জড়িত আছে, সেজন্যই বিষয়টা চেপে গেল। আমি স্যার আগে আপনারে বিষয়টা বলছিলাম যে যখন ওরে ইন্টারোগেটেড রুমে নিয়েছিলাম তখনই অত্যাচার কইরা ওর মুখটা খুলাই ফেলি। তখন যদি ওকে কোনোভাবে জিজ্ঞাসাবাদটা শেষ করতে পারতাম তাহলে অবশ্যই শামসু যে এই সমস্ত ঘটনার সাথে সরাসরি জড়িত সেটা বের করা যাইত। কিন্তু আপনি আমারে সেই সময় বাধা দিলেন। দেখলেন তো এখন কি হইল। এই সমস্ত আসামি ধরে নিয়ে আইসা কখনোই এদেরকে রেখে দেওয়া উচিত না, কারণ এদের পিছনে অনেক বড় বড় নেটওয়ার্ক কাজ করে। তখন কি আর এতটা বুঝতে পারছিলাম নাকি? আইজি স্যার তো সম্পূর্ণ দায়িত্ব আমার উপরই সাইরা দিছিল, তাই ভাবছিলাম ওরে একটু বুঝাই শোনায়া যেভাবে হোক ওর মুখটা খোলাইব। কিন্তু এখানে যে শামসু সরাসরি ঢুকে পড়বে সেটা তো আর কোনোভাবেই বুঝতে পারছিলাম না। শামসু তো আমাদের এই প্ল্যানে ছিল না। হয়তো এতদিন বগুড়াতে অবস্থান করতেছিল। ওই যে এবং ইমার্জেন্সি ভাবে ঢাকা আইসা এইখানে জিজ্ঞাসাবাদ করবে সেটা কি কোনোভাবে আমরা বুঝতে পারছিলাম সেই সময়? এখন তো আমি চিন্তা করতেছি জব্বার সাহেব, তোফায়েল গ্রুপের এবং হাজি সিদ্দিক মোল্লা ভাই ওদের কাছে কি জবাব দিব? এটাই তো আমাদের কাছে সবচাইতে বড় একটা সুযোগ ছিল শামসুকে এখানে সরাসরি ইনভলভ করার, কিন্তু সেই সুযোগটা তো আমাদের হাতছাড়া হয়ে গেল। এখন ওনাদের কাছে যে কি জবাব দেই? আমার এই বিষয়টা দেখতে বলছিল। এই বিষয়টা সমাধান করতে পারলে আইজির পদটা আমার জন্য একেবারে সহজ হয়ে যাইত। স্যার আপনি একটা কাজ করেন, শামসু তো এখন জনতা পার্টির কোনো দায়িত্বে নেই। আইজি স্যার ওনার তো রিমান্ড রুমে অবৈধভাবে প্রবেশ করাইছে। কোনো দায়িত্ববান ব্যক্তি ছাড়া তো আসামিকে সরাসরি জিজ্ঞাসাবাদ করার কারো কোনো রকমের অনুমতি নাই। এটা তো সম্পূর্ণ আইন বিরোধী কাজ। আপনি বিষয়টা সবাইকে জানান, তাহলে ওনারা বিষয়টা নিয়ে চাপ প্রয়োগ করতে পারবো যে শামসু নিজেকে
নির্দোষ প্রমাণ করার জন্য সরাসরি রিমান্ড রুমে অবস্থান করেছে, আর এটার সাহায্য করেছেন বর্তমান আইজি। তাহলে দেখবেন দুজনে একেবারে ফেঁসে যাবে। সাব্বাস জব্বার সাহেব, আপনি অনেক বড় একটা কথা বলছেন, এটা আমার মাথায় ছিল না। এই ঘটনার সূত্রপাত নিয়েই শামসু এবং আইজি দুজনকেই একেবারে পথে নামানো যাইব। আপনি অনেক বড় একটা বুদ্ধি দিছেন। আপনি এক কাজ করেন, আপাতত অজয়কে চালান করার ব্যবস্থা করেন, আর আমি এখন ওনাদের সাথে দেখা কইরা বিষয়টা জানাই আসতেছি। আচ্ছা স্যার, ঠিক আছে। আপনি এই বিষয় নিয়ে কোনো রকমের চিন্তা ভাবনা করেন না। আমি এইদিকে কোথায় কি করতে হয় সব কিছু করতেছি। আপনি এখনই ওনাদেরকে বিষয়টা জানায় আসেন। দেখবেন শামসু এবার নির্ঘাত একটা না একটা পেছে পড়ে যাইব। শামসু এখানে এটা বুঝতে পারে নাই যে ও অবৈধভাবে রিমান্ড রুমে প্রবেশ করছে। লিডার, আমাদের শেষমেশ এইটা দেখারই বাকি ছিল। জনতা পার্টির রানিং একজন সংসদ সদস্য সামান্য চুরির ঘটনার সাথে নিজেকে জড়িয়েছে। আমাদেরকে আর কত নিচে নামাবে না। আপনি দেখেন নিউজ মিডিয়াগুলো একেবারে জনতা পার্টিকে ধুয়ে দিচ্ছে। দেশে আমাদের আর কোনো রকমের কোনো মান সম্মানই রইল না। তাই তো দেখতেছি সেলিম, শফিক তো আসলেই মোটে লোকটা সুবিধার না। এমনিতেই দলের বিভিন্ন ঝামেলা নিয়ে বাঁচতেছি না, এর ভিতরে এই যে এত বড় আকাম করে বসবো সেটা তো কোনোভাবেই বুঝতে পারছিলাম না। এই দলের ভিতরে যে কিভাবে শফিকের মতো হাইব্রিড ঢুকে গেল, এর জন্য তো এখন পুরো জনতা পার্টি জনগণের সামনে ছোট হয়ে গেছে। কেন লিডার, কিভাবে দলে ঢুকছে সেটা কি আপনি জানেন না নাকি? আপনি তো ওরে দলের ভিতরে ঢুকাইছিলেন। শামসু সেই সময় বারবার করে কিন্তু শফিকের নামে দুর্নীতির কথা বলেই গেছে, কিন্তু আপনি শামসুর একটা কথাও সেই সময় কানে তুলেন নাই। উল্টো তোফায়েলের কথায় শফিককে আপনি এমপি হিসাবে দায়িত্ব দিলেন। দেখলেন তো এখন শামসু কি কারণে বারবার নিষেধ করছিল, খোঁজ নিয়ে দেখেন গা। হয়তোবা তোফায়েল বড় অঙ্কের একটা অ্যামাউন্ট নিয়ে তারপর শফিককে এমপি বানাইতে সাহায্য কর, আর সেই টাকাগুলো তোলার জন্যই শফিক এইভাবে বেপরোয়া দুর্নীতি চালিয়ে যাচ্ছে। লিডার, সমস্যা নাই সেলিম, এই ঘটনার পিছনে সরাসরি আমি নিজে মাঠে নামছি। ওরা দুর্নীতি করতে থাক না কেন, ঠিকই আমার কাছে ধরা ওদের পড়তে হইব। কতিপয় কয়েকটা নেতার জন্য তো আর দলের বদনাম করতে পারি নাই। যে শফিকের জন্য শামসু দল থেকে পদত্যাগ করলো, আর সেই শফিকই এখন আমাদের সাথে এই রকম বেইমানি করতে পারলো। ওর যদি 12টা আমি না বাজারে ছাড়ছি, তোফায়েলকে ডাকছি, আসুক তোফায়েল, তারপরে তোফায়েলকেও ধরবো। শোনেন লিডার, এখানে কিন্তু তোফায়েল আইসা শফিকের নামে বিভিন্ন রকমের সাফাই গাইতে পারে। তাই আপনি কোনোভাবেই তোফায়েলের কথায় প্ররোচিত না হইয়া সরাসরি শফিককে দল থেকে বহিষ্কার করে দিয়ে সংবাদ সম্মেলন করেন। যে ব্যক্তির দোষ কখনোই দল গ্রহণ করবে না। দল তাদেরকে এই রকম দুর্নীতি করার কোনো রকমের কোনো লাইসেন্স দেয় নাই। তাই আপনি কোনোভাবেই শফিককে আর দলে রাখবেন না লিডার। না না সেলিম, কি যে বলো না তুমি,
সেটা কোনোভাবেই সম্ভব না। ভুল যা করার একবারই করছি, দ্বিতীয়বার এই ভুল আর কখনোই আমার দ্বারা হইব না সেলিম। ওরা যতই চেষ্টা করুক না কেন, শফিকরে আর দলে রাখতেছি না। ওরে এবার দল থেকেই বহিষ্কার করব। শুধু দল থেকে বহিষ্কারই না, যে কয়টা অপরাধের সাথে সরাসরি জড়িত আছে প্রত্যেকটা অপরাধীরই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ লিডার, আপনি এভাবে কঠোর থেকে কঠোরতর কয়েকটা ব্যবস্থা নেন, দেখেন তারপর বাকিগুলো এমনিতেই ঠিক হয়ে যাইব। শক্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় না বইলাই এরা দিন দিন রায় পেয়ে যায়। আর লিডার, এখন আমি উঠি তাহলে। আইজির সাথে আমার একটা বৈঠক আছে। গতকালকে নাকি রাঙামাটি থেকে বিদ্রোহী গোষ্ঠীর প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। দেখি ওর কাছ থেকে কিছু বের করতে পারলো কিনা। ও আচ্ছা, ঠিক আছে সেলিম, যাও তাহলে তুমি। আর ওই বিদ্রোহী গোষ্ঠীর প্রধান যদি গুরুত্বপূর্ণ কোনো তথ্য দিয়ে থাকে তাহলে বিষয়টা কাউকে জানা জানিয়ে সরাসরি আমারে জানায়ও। এই বিষয়গুলো কিন্তু নিউজ মিডিয়াতে এরকমভাবে আসতে দেওয়া যাইব না, তাহলে বহির্বিশ্বের চাপ আসতে পারে। তুমি তাহলে এখন যাও সেলিম। কিরে শামসু, কি অবস্থা তোর? তুই না সেই কখন বললি আমারে যে ঢাকাতে ঢুকছস, তাই এতক্ষণে বাসায় আসতেছিস? কোথায় গেছিলি? গুরুত্বপূর্ণ কোনো কাজ ছিল না কিরে তোর? গুরুত্বপূর্ণ কাজ ছিল দেখেই তো বগুড়া থেকে জলদি করে ঢাকাতে চলে আসলাম। আসলেই ওই যে উর্ফ নেতা অজয় গ্রেপ্তার হয়েছে না, ওর কাছ থেকেই তো উসমান ভাই সমস্ত গ্রেনেড নিয়ে এই হামলাগুলো চালিয়েছিল। ওই যাতে করে পুলিশের কাছে উসমান ভাইয়ের নাম বলতে না পারে, সেই জন্যই ওর সাথে আলোচনা কইরা বিষয়টা সেটেলমেন্ট করে আসলাম। এখন আর কোনো সমস্যা নাই। বলিস কে শামসু, এর মধ্যে আবার এইদিকে সব কিছু সেটেল করে ফেলাইছস? তুইও পারিস বটে, তোর আসলেই কোনো তুলনা হয় না। বগুড়াতে যায়া যেমন বগুড়ার সমস্যাগুলো সমাধান করলি, ঠিক সেমভাবে ঢাকারও সমস্যা তুই সমাধান করে ফেলাইছস। আমি তোরে তো বলছিলামই, এত চাপ তোর নেওয়ার দরকার নাই। ঢাকার বিষয়গুলো আমি দেখি, তা তুই তো সব কিছু সমাধান করে ফেলাইলি রে। দূর গুরু, আপনি এমনিতেই ফ্যাক্টরির বিষয়গুলো নিয়ে সারাদিন বিভিন্ন চাপের মধ্যে থাকেন। আপনাকে তাই এই সমস্ত কাজে জড়াতে চাই নাই। আর বিশেষ করে এই সমস্ত লেজ কাটা নেতাদের জন্য এই কোপা শামসু একাই যথেষ্ট গুরু। এইখানে আপনাদের কোনো ভূমিকা পালন করতে হইব না। স্বরাষ্ট্র দপ্তর এখনো আমার নিয়ন্ত্রণে আছে। ওরা যতই চেষ্টা করুক না কেন আমারে কোনোভাবে ফাঁসাইতে পারবে না। উল্টো ওরাই ফেসে যাইব গুরু। শামসু, শফিকের অবস্থা তো একেবারে দেখি খারাপ করে ফেলাইছস রে। নিউজ মিডিয়াগুলো যেভাবে শফিকের নামে একের পর এক নতুন নতুন তথ্য দিয়ে যাচ্ছে, তাতে করে তো মনে হয় না যে শফিক আর হয়তো আগামীতে ওর এমপির চেয়ার ধরে রাখতে পারবো। যে কোনো মুহূর্তে তো মনে হয় দল থেকে ওর নামে বহিষ্কারের নোটিশ চলে আসতে পারে। আর বলেন না গুরু, কথায় আছে না, পিপিলিকার পাখা গড়ায় মরিবার তরে। শফিকেরও সেম দশা হয়েছে। এই লোক এমপি চেয়ারে বসতে না বসতেই
যে রকম অপকর্মের সাথে জড়িত হয়ে গেছে সেটা আর বলার মতো না। রয়ে সয়ে যে খাবে তার কোনো সিস্টেমই নাই। আমি বগুড়াতে স্বয়ং উপস্থিত থাকা সত্ত্বেও যেভাবে দুর্নীতির সাথে আপোষ কইরা চলতেছিল উনি, এতে কইরা ওর তো এই দশাটা হওয়ারই প্রয়োজন ছিল। জায়গা মতো এমনভাবে ওরে চিপায় ফেলাইছি, শুনলাম এলাকা ছাইরা পালায়া নাকি ঢাকাতে চলে আইছে। এলাকায় যদি আর একটা দিন ওরে পাইতাম তাহলে ওর অবস্থা টাইট করে ফেলাইতাম। তাই এখন প্রেসিডেন্ট কি বলে সেই সময় যে তোর কথা না শুই না শফিকের মতো দুর্নীতিবাজরে দলের এমপি হিসাবে নিযুক্ত করলো, এখন সেই শফিকই দিনের পর দিন দলের মান সম্মান নষ্ট করে যাইতেছে। এখন প্রেসিডেন্ট বুঝতে পারতেছে না যে তোর কথা সেই সময় না শুই না কত বড় একটা অপরাধ করছিল। এখন কিন্তু ঠিকই হারে হারে টের পাওয়া যাইতেছে যে জনতা পার্টিতে শামসুর গুরুত্ব কতটা ছিল। বুঝেছে মানে হারে হারে টের পাইতেছে যে শামসু জনতা পার্টির কতটা গুরুত্বপূর্ণ ছিল। বগুড়া থাকা অবস্থায় তো আমারে বেশ কয়েকবার ফোন কইরা ঢাকাতে আইসা ওনার সাথে জরুরিভাবে দেখা করতে বলছে, কিন্তু আমি প্রত্যেকবার বিভিন্ন বাহানা দিয়া এড়িয়ে গিয়েছি। উনি তো আবারও আমারে জনতা পার্টিতে নেওয়ার জন্য বইয়া বইয়া উঠেছে। সেলিম বাইরে দিয়া বারবার রিকোয়েস্ট করাইতেছে, কিন্তু আমি শামসু যে জনতা পার্টি ছেড়ে একবার বের হয়ে আইছি সেইখানে দ্বিতীয়বার আর ঢুকবো না। জনতা পার্টির যারা অবৈধ নেতাকর্মী আছে এদেরকে কিভাবে সাহায্য করতে হয় সেটাই করব। তা শামসু কি সিদ্ধান্ত নিলি এবার? নতুন দলই গঠন করতে চাইতেছস না অন্য কোনো দলের সাথে যোগ দিবি? তোরে যে বলছিলাম নাগরিক পার্টির জব বাড়াইছিল তোর জন্য সাধারণ সম্পাদকের পদের প্রস্তাব নিয়া, তা সেইটা নিয়ে কি ভাইবা দেখছিলি? না না গুরু, সেটা কোনোভাবে সম্ভব না। এই নাগরিক পার্টি আর জনতা পার্টি এদের দুই দলেরই রাজনৈতিক আদর্শ পুরোপুরি সেম। এরা যারাই যে সময় ক্ষমতায় আসুক না কেন তারাই দেশকে কিভাবে লুটে পুটে খাওয়া যাইব সেই চিন্তাধারা নিয়েই সব সময় রাজনীতি কইরা যায়। এদের কারো সাথেই যোগ দিয়ে আমি সঠিকভাবে দেশের সেবা কোনোদিনও করতে পারবো না। তাই আমি এই সমস্ত সব চিন্তা ভাবনা বাদ দিয়া সরাসরি নতুন দলই গঠন করার চিন্তা ভাবনা করতেছি। সেটাই সবচাইতে বেটার হইব শামসু। তবে নতুন দল গঠন কইরা তোরে ধৈর্যের সাথে কাজ করে যাইতে হইব, কারণ এই নতুন দল জনগণের কাছে গ্রহণযোগ্যতা পেতে হলে অবশ্যই তোকে ধৈর্যের সাথে কাজ করে যেতে হবে। দুই একদিনে কিন্তু কোনো দলই গঠন বা জনগণের কাছে এর গ্রহণযোগ্যতা কোনোভাবেই সম্ভব হয় নাই। দীর্ঘদিন রাজপথে লড়াই করেই তারপরে দলগুলো আজকে এই পর্যায়ে আসতে পারছে। তাই তোকেও সেই রকম ধৈর্য নিয়ে কাজ করে যেতে হবে শামসু। তা তো অবশ্যই গুরু, সেটা আমি খুব ভালো করে জানি। আমার এই দল গঠনে নানান রকমের বাধা বিপত্তি সৃষ্টি হইব, এই সব কিছু উপেক্ষা করেই আমাকে আমার দলটা পরিচালনা করে যেতে হবে। সমস্যা নাই গুরু, আমি ধৈর্যের সাথে রাজনীতি করতে সব সময় প্রস্তুত আছি।
আর নতুন চ্যালেঞ্জ নিয়ে দল চালানো আমার কাছে সবচাইতে ব্যাটারি মনে হইব। হ শামসু, সেটাই। তুই ধৈর্য ধরা কাজ করে যা, অবশ্যই এর ফলাফল তুই পাইবি। জনগণকে যে রকমভাবে ভালোবাসা দিয়ে আসতেছিস, অবশ্যই তারা তোকে কখনোই নারাজ করবে না, আমি আশা করি। তা শামসু, তুই কি আবার কোনো জায়গায় বের হইবি? হগুলো ঢাকায় আইছি, এখন আমার হাতে অনেক কাজ পড়ে গেছে। ফ্রেশ ট্রেশ হইয়া আগে যাওয়া ওসমান ভাইয়ের সাথে দেখা কইরা ওনারে চাপ মুক্ত থাকতে বলতে হইব। তারপর স্বরাষ্ট্র দপ্তরে যাওয়া সেলিম ভাইয়ের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা আছে, তাই সেলিম ভাইয়ের সাথেও দেখা করতে হইব। এখন তাহলে আমি গুরু উপরে গেলাম। মাস্টার, আজকে কিন্তু তোমার বক্তব্যটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে। তোমার বক্তব্যটা আজকে অনেক জাঁজালোপূর্ণ একটা বক্তব্য ছিল। তুমি যে এরকম জাঁজালো বক্তব্য দিবা, সেটা তো আমি ধারণাই করতে পারি নাই। লক্ষ্য করে দেখছ, যারা দুর্নীতিবাজ নেতা কর্মী ছিল, তাদের মুখের দিকে তাকানোর জো ছিল না। সবাই কিন্তু তোমার বক্তব্য শুনে ভয়ে কাইপা উঠছে। এখন থেকে হাবিব ভাই এরকমই হইব, আর কাউরে কোনো রকমের ছাড় দেওয়া যাইব না। এই সমস্ত সব দুর্নীতিবাজরা একজোট হয়েই তো শফিকের হইয়া নির্বাচন করে গেছে। তখন যারাই দলের কমান্ড না মাইনা নির্বাচন করছে, শফিকের প্রত্যেকটা কমিটি বিলুপ্ত ঘোষণা কইরা নতুন কমিটি খুব শীঘ্রই দিয়ে দেব। এই দলের ভিতরে এই সমস্ত হাইব্রিড নেতাকর্মী কোনোভাবে আর রাখা যাইব না। তুমি যাই বলো না কেন মাস্টার, এইগুলো কইরা বিন্দু পরিমাণ কোনো ফায়দাই হইব না। আমরা আর কয়দিন জনতা পার্টির নেতৃত্বে আছি। শামসু যে কোনো সময় নতুন দল গঠন করে ফেলাইব, আর শামসু নতুন দল গঠন করলে তো তখন আমাদের সেই দলের হইয়াই কাজ করে যাইতে হইব। দেখবা আবার সেই যে অবস্থা, এই অবস্থায় তৈরি হয়ে যাইব। সেটা হাবিব ভাই পরের বিষয়। আপাতত শামসু আমাদের দলীয় কার্যক্রম সঠিকভাবেই চালিয়ে যেতে বলেছে, তাই আমাদের শামসুর কথা মতো এখন দলীয় কাজই চালিয়ে যেতে হইব। পরে কি হয় না হয় সেটা শামসুই ডিসাইড করবনি, কিন্তু আমাদের যে কাজ, সেটা আমাদের যতদিন দায়িত্বে আছি ততদিন ঠিকই পালন করাই যাইতে হইব। তা তো অবশ্যই মাস্টার, যতদিন পর্যন্ত দায়িত্বে আছি ততদিন পর্যন্ত শামসুর দেওয়া এই দায়িত্ব সঠিকভাবেই পালন করে যাইব। পরে যখন দায়িত্বে না থাকব, তখন এইদিকে কি হয় না হয় সেটা আর দেখার সময় থাকবে না। কিন্তু যতদিন দায়িত্বে আছি ততদিন সঠিকভাবে দায়িত্বটা পালন করেই যাব। সেটাই হাবিব ভাই, শামসুর দেওয়া দায়িত্ব পালন করতে থাকেন। যখন যে নির্দেশনা আসবে সেইটাই পালন করা যাইতে হইব। তা হাবিব ভাই, তোতা কই? জনসভা শেষ করে আইসা তো তোতারে দেখতে পারতেছি না। তোতা কি চলে গেছে নাকি হাবিব ভাই? মাস্টার, তোতা কিছুক্ষণ আগেই ডনেরে নিয়া বের হয়ে গেল। আমার সাথে
কথা বইলা গেছে তোতার নাকি শরীরটা ভীষণ খারাপ লাগতেছে, তাই এইখানে দেরি না কইরা প্রোগ্রাম শেষ করার সাথে সাথেই চইলা গেছে। আর আমারে বইলা গেছে আর তোমারে যেন বিষয়টা আমি জানাই রাখি। তা তোতার কি সত্যি শরীর খারাপ লাগতেছিল, না ওইটা বাহানা কইরা চইলা গেছে, না তোতার নামে বক্তব্য দেওয়ার কথা বলেন নাই দেখা রাগ করে আবার চইলা গেল না তো হাবিব ভাই? না না, সেইটা করতে যাইব কেন? তো তার কি এখন আর বক্তব্য দেওয়ার কোনো মুখ আছে নাকি? নিজেই তো দুর্নীতির মামলায় দায়বদ্ধ হয়ে আছে। এই অবস্থায় ও কিভাবে দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দেয়? আর ওও খুব ভালো করে জানে যে জনগণের সামনে কথা বলার মুখ আর এখন ওর নাই। তাই এইটা নিয়ে যদি ওই কোনোভাবে রাগ করে থাকে তাহলে সেটা ওর নিজেরই ব্যর্থতা। তা মাস্টার, শুনলাম শফিক নাকি এলাকা ছাইরা পালায়া ঢাকাতে গেছে, তাই এখন ওর কি অবস্থা? শামসুও তো ঢাকাতে গেল, ওইখানে তো ওরে চাইলেই শামসু খুব সহজেই দৌড়া ফালাইতে পারবো। পালাইবে না যে হাবিব ভাই? ওর কি এলাকায় থাকার আর কোনো সুযোগ আছে নাকি? যে পরিমাণ দুর্নীতির সাথে জড়ায়া পড়ছে, কয়েকদিন পর তো যোগ্য জনতাই ওরে দৌড়া পিটাইতো। আর সেদিন কি করছে জানেন? সরাসরি থানার ভিতরে ঢুকা তদন্ত অফিসারের গায়ে পর্যন্ত হাত তুলছে। এটা শুনা শামসু তো ভীষণ রাগ হইয়া টেরারে আর মিজানরে পাঠাইছিল দৌড়া আনার জন্য। কপাল ভালো তার আগেই ঢাকায় পলাইছে, তা না হলে তো সেদিন ওর অবস্থা খারাপ করে ফেলাইতো। যাই বলেন না হাবিব ভাই, ওর এবার আর এমপি চেয়ার কোনোভাবেই থাকতেছে না, এটা নিশ্চিত থাকেন। হ মাস্টার, এরকম একটা নিউজেরই তো অপেক্ষায় আছি আমি। কবে যে নিউজটা কানে বাজবো যে শফিককে সাময়িকভাবে এমপি থেকে বহিষ্কার করা হয়েছে, সেই দিনে আমি গরু জবাই কইরা সবাইকে খাওয়াইমু। যাও, তোমার সামনে কথা দিয়ে গেলাম আমি। সমস্যা নাই হাবিব ভাই, যে নিয়ত করছেন গরু মনে করলেন অলরেডি আপনার কিনা তো রাইখা দিতে হইব। আগামী 3 দিনের ভিতরেই শুনতে পারবেন যে শফিকের এমপি চেয়ার হাওয়া হয়ে গেছে। আপনি আগামীকালকেই গাবতলির হাট থেকে গরু একটা কিনা বাড়িতে বাইরে রাখেন, যে কোনো মুহূর্তে খবর চলে আসবো। সমস্যা নাই মাস্টার, আমি সব সময় প্রস্তুতি আছি। তা মাস্টার, নেতা কর্মী তো সব চলে গেল, আমরাও আর এইখানে বসে থাইকা কি করবো? চলো আমরাও চইলা যাই। হ, চলে যাবো হাবিব ভাই, এটি আর বেশি দেরি করবো না। হিন্দুল আর মাজেদ রে দেখা করতে বলছি তো, ওরা আইসা দেখা করলেই ওদের সাথে কথা বইলা তারপরই চলে যাবো হাবিব ভাই। ভিতরে সব কিছু ওরা গোছ গাছ করতেছে তো, তাই মনে হয় আইতে একটু দেরি হইতাছে। আসুক ওরা।